দুবাই সফর শেষে লন্ডনের পথে আমরা রওনা হচ্ছি। আমাদের সব গোছগাছ কমপ্লিট। দুবাইয়ে শেষ দিন। দুবাই অনেক ভালো লাগছে, ঘুরলাম ফিরলাম, কাজ করলাম। এটা নয়। এখন আমাদের ইংল্যান্ডে ব্যাক করার পালা। আসার সময় আসছিলাম 2টা লাগেজ নিয়ে, এখন কেনাকাটা করে বেশ অনেকগুলো হয়ে গেছে আমাদের। আমার সেজা যে কি খুশি হবে ওর এই ব্যাগটা দেখলে, সেজার জন্য এই ব্যাগটা নেওয়া হয়েছে। আর এর মধ্যে তো আমাদের বেশিরভাগই সিয়ারা টগের জিনিসপত্র আছে বিজনেসের, আর আছে হলো কিছু গিফটস। এই তো এই করেই 2 লাগেজ হয়ে গেছে। আর কার জন্য কি কি গিফট কিনছি এটা আমরা ইংল্যান্ডে গিয়ে দেখাবো। ছোট ছোট গিফট কিছু নিয়েছি আর কি। বাইরে প্রচন্ড রোদ আর প্রচন্ড টেম্পারেচার। কি সাহেব এখানে চোখ কাচুমাচু করে তাকাচ্ছেন? আর ইংল্যান্ডে নামেই তো জ্যাকেট গায়ে দেওয়া লাগবে। ইংল্যান্ডে কি অবস্থা এখন এই 5-6 দিনে? টেম্পারেচার কত এখন? মাত্র 12 ডিগ্রি। আর এখানে মনে হয় 35 ডিগ্রি। আল্লাহর কি সৃষ্টি! হ্যাঁ, পৃথিবীর এক এক প্রান্তে একই সময় এক এক রকম ওয়েদার, আর আমরা মানুষ এক এক জায়গা থেকে এক এক জায়গায় কিভাবে চলে যাচ্ছি। এগুলো না ভাবলে এই চক্রাকার জিনিসটা আমার কাছে খুব কনফিউজিং মনে হয়, বাট সবকিছু খুব সুন্দরভাবে বন্টন। আমাদের ট্যাক্সি চলে আসছে, দুবাই ট্যাক্সি। সার্ভিসটা ভালো পেয়েছি ট্যাক্সির। এখানকার ট্যাক্সি সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। ওটা না হয় সামনে নিয়ে নিই আমরা। দুবাই ইনফিনিটি ব্রিজ, এটা হচ্ছে ওল্ড দুবাইয়ের। হ্যাঁ, ওই পাশে। আর এই পাশে হচ্ছে নিউ দুবাই। 2 পাশে 2 রকম দুবাইয়ের চেহারা। ওল্ড দুবাইয়ের যে বিল্ডিং গুলো, এগুলো কিন্তু আসলে ওল্ড না, বুঝছো? সুন্দর করে মানে পুরোনো আদলে বানাইছে। এই জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস লাগছে আমার কাছে। আর নিউ দুবাই তো ঝাঁকাঝাক। আমরা এয়ারপোর্টের রাস্তায় ঢুকছি, তাই পাশেই প্লেনের ছবি দেখছো দেওয়ালে একদম। সো বলে দিচ্ছে ওরা তুমি কিন্তু এয়ারপোর্টে যাচ্ছ। হ্যাঁ, এখন কিন্তু তোমাদের ধরে হাবিবিরা গো ব্যাক টু ইয়োর কান্ট্রি। আমরা চলে আসছি। অন্যদিন নাকি অনেক বেশি রাশ থাকে, আজকে খালি। যাক ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের এমিরেটস ফ্লাইট টার্মিনাল 3 থেকে। আমরা টাইম টেবিলটা একটু দেখে নিচ্ছি। আমরা সেলফ চেকিংয়ে চলে আসলাম। এটাই ইজি। আসার দিনও ওভাবে করছিলাম, কোনো লাইন গার্ড থাকে না। এতক্ষণ ধরে আমি যে দুবাই ট্যাক্সি সার্ভিসের খুব প্রশংসা করছিলাম, আজকের সার্ভিসটাও খুব ভালোই ছিল, কিন্তু আনফরচুনেটলি না কি কারণে আমি জানি না, আজকে ট্যাক্সি অনেক লেটে এসেছিল আমাদের। আমরা যখন ট্যাক্সি ডেকেছিলাম তার পর 2টা ট্যাক্সি আমাদের ক্যান্সেল হওয়ার কারণে আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হতেই বেশ ডিলে। আর জীবনে প্রথমবারের মতো আমরা ফ্লাইটে একদম লাস্ট প্যাসেঞ্জার ছিলাম। আমরা ঠিকই সেলফ চেকিংয়ে করে ফেলেছিলাম এন্ট্রি, কিন্তু আমাদের ব্যাগেজটা এন্ট্রি দেওয়া হয়নি। তো এমন মুহূর্তে আমাদের প্রচুর ঝুঁকি ঝামেলা পোহাতে হয়েছে দুবাই এয়ারপোর্টে, যেটার জন্য আমার বুকটা তখন পর্যন্ত ধুরফুর করছিল। একদম লাস্ট মিনিটে যাই আগেই বললাম আমার জীবনে ফ্লাইটে কখনোই এমনটা হয়নি, কারণ আমি এবং সেজার পাপা সবসময় ফ্লাইটে এমন হয় যে সবার আগের প্যাসেঞ্জার থাকি, অনেক আগে গিয়ে আমরা চেকিং করে বসে থাকি। বাট জীবনে ফার্স্ট টাইম আমাদের এরকম হলো যে আমরা ফ্লাইটে একদম একটুর জন্য মিস করি নাই।
নিজেরা তো ঠিকই চেক ইন করে ফেলেছিলাম, কিন্তু আমাদের ব্যাগেজটা চেক ইন দেওয়া হয়েছিল না, যার জন্য শেষ মুহূর্তে এমনও সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল যে আমাদের ব্যাগেজ আসবে পরের ফ্লাইটে, আমাদেরকে এক্সট্রা টাকা দিয়ে ব্যাগেজের জন্য বুকিং করতে হবে। তো তারপরে আমরা যখন এমিরেটসের ওদেরকে অনেক বেশি রিকোয়েস্ট করি যে প্লিজ কিছু করা যায় কিনা, তোমরা একটু দেখো। তো আমি জানি না, হয়তো আল্লাহ চেয়েছে দেখে তারা অনেক চেষ্টা প্রচেষ্টা করে এখানে ওখানে কল দিয়ে একদম লাস্ট মুহূর্তে ফ্লাইটের তখন মনে হয় ঘন্টাখানিক বা তার কিছু কম বাকি ছিল, আমাদের ব্যাগেজটা চেক ইনের জন্য দিয়েছিল। নর্মালি যে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইটে কিন্তু বলে 3 ঘন্টা আগে চেক ইন করার জন্য, বাট আমরা সেখানে পৌঁছেছিলাম 1.5 ঘন্টা আগে। তার মধ্যে আধা ঘন্টা চলে গিয়েছে আমাদের এই প্যানিকে, যে আমরা তো ঠিকই সেলফ চেকিং করে ফেলেছি, কিন্তু ব্যাগেজ তো দেওয়ার যে লাইন সেটা ক্লোজ হয়ে গিয়েছিল। তো তারপরে যাই হোক, ঘন্টাখানিকের মধ্যেই আমরা সেইগুলো সব সমাধান করতে পেরেছিলাম এবং দৌড় দিয়ে প্লেনে চলে এসেছি। দৌড়টা যা দিয়েছিলাম আল্লাহ, ওই মুহূর্তে আমার পুরো বুকটার মধ্যে ধুরফুর করছিল যে যদি এখন এক্সট্রা টাকা দিয়ে আমাদের ব্যাগেজের ওয়েট কিনে তাও আবার পরের ফ্লাইটে বা পরদিন কোনো ফ্লাইটে ব্যাগেজ বুকিং দিতে হয়, এটা অনেক ঝক্কি ঝামেলার একটা বিষয় হয়ে যাবে। আর ব্যাগেজ রেখে আমরা ফ্লাই করব, এটাও আসলে মনে টানছিল না। কি করব করে শুধু আল্লাহকে ডাকছিলাম যে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। আর নিজে তো কানে ধরছিলাম জীবনে কোনোদিন ট্যাক্সি যদি নাও পাই তাও হেঁটে হলো এয়ারপোর্টের উদ্দেশ্যে আগে আগে রওনা দিব। আসলে এরকমটা হবার কথা ছিল না, যেদিন ভাগ্যে একটু এমন সেমন থাকে সেদিন এরকমটা হবেই। তো অনেক ঝক্কি ঝামেলা পোহানোর পরে আমি এবং আপনার ভাইয়া প্লেনে উঠেই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো যেহেতু সারা রাত আমাদের ঘুমও হয়নি, আমাদের ফ্লাইটটা ছিল অনেক আর্লি মর্নিং, আমরা ব্যাগেজ গোছাতে গোছাতে কোনোরকম 2 ঘন্টার মতো ন্যাপ নিতে পেরেছিলাম। প্লেনে উঠে একটু ঘুম দিয়েছি, তারপরে দেখি আমাদের খাবার দাবার চলে আসছে। তো যেহেতু আমরা আসলে সকালে খাওয়ার অভ্যাসটা একেবারেই নেই, তো কি খাবো চিন্তা করতে করতে, নর্মালি কিন্তু কোনো দিনই আমি কোনো ধরনের ডেজার্ট খাই না, বাট জীবনে প্রথমবার আমি প্লেনের এই ডেজার্টটা কেন জানি মনে হলো একটু টেস্ট করে দেখি, এবং আমার খাওয়া বেস্ট ডেজার্ট ছিল এটা। আমি নাম জানি না, কেউ যদি এটার নাম বলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে ভাবলাম 1 কাপ কড়া করে কফি খেয়ে নিই। কফি খেতে খেতে একটা মুভি এনজয় করছিলাম। কেউ কি গেস করতে পারছেন আজকের এই মুভিটার নাম কি? আমার দুবাই যাওয়ার ফ্লাইটে যে মুভিটা দেখেছিলাম সেই মুভির নাম কিন্তু অনেক আপু ভাইয়ারা বলতে পেরেছিলেন। আজকের কমেন্টে দেখব এই মুভিটার নাম কে কে বলতে পারেন। বাইরের দৃশ্যটা দেখেন কি যে সুন্দর। আমার কাছে প্লেনে উঠে প্লেন জার্নিটা খুবই বোরিং লাগে, শুধুমাত্র একটা কারণে, মনে হয় যেন একটা থামা কোনো কিছুর মধ্যে বসে আছি। অথচ দেখেন বাস জার্নি যখন করা হয় বা গাড়িতে জার্নি করা হয় তখন কিন্তু বেশ খানিকটা মোশন কাজ করে, ঝাঁকি ঝুঁকি লাগে। আমার কাছে ওই জার্নিটাই ভালো লাগে। আর প্লেনে উঠলে মনে হয় যেন আমরা কোনো টিভি সিনেমার গ্রিন রুমে বসে আছি, কোনো ঝাঁকি ঝুঁকি নাই, কিছু নাই। যদি ওয়েদার খারাপ থাকে সেটা আলাদা কথা, নর্মালি কিন্তু প্লেন জার্নিতে বোঝাই যায় না যে প্লেনটা চলছে, মনে হচ্ছে এক জায়গায় কোথাও থেমে থাকে। তা আমরা দুইজন ঘুম ঘুম ভাবে মুভি এনজয় করছিলাম, আবার একটু একটু করে ঘুমিয়েও নিচ্ছিলাম। ঘুম থেকে উঠে এই যে দেখেন আমার চোখ মুখ একেবারে ফুলে গেছে। তারপরে দেখি আবার খাবার চলে আসছে। আচ্ছা বলেন তো, আমি দুবাইয়ের যেদিন আসার ফ্লাইট ছিল সেই দিন সম্ভবত এমিরেটসে খাবার দিতে বেশ লেট করেছিল, সেটার জন্য কিন্তু ওদের এখানে কমপ্লেন দিয়ে গেছিলাম, ওদের যে সার্ভিস ছিল সেখানে। এই জন্য মনে হয় এবার একটার পর একটা খাবার দিয়েই যাচ্ছে। আর এই যে কুকিজটা, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সম্ভবত এটা কোনো শর্ট ব্রেড হবে এবং এটা বেশ একটু হট টাইপের ছিল। আর স্যান্ডউইচ অ্যাজ ইউজুয়াল নর্মাল ছিল। এবং যাওয়ার দিন এমিরেটসের ফ্লাইটে কিন্তু এত রকমের ভ্যারাইটিসের ফুড দেয় নাই যেটা আসার দিন দিয়েছে। এক এক ফ্লাইটে যদিও ওদের ফুডের মেনু এক এক রকম থাকে, যাক আসার দিন তো ভরপিট খাওয়াইছে, এটাই অনেক। তো খাওয়া দাওয়া শেষ করতে করতেই দেখি আমাদের ফ্লাইট অলমোস্ট লন্ডনের কাছাকাছি চলে আসছে। দুবাই ছেড়ে লন্ডনে যখন আসছিলাম তখন মনের মধ্যে এত ভালো লাগা কাজ করছিল আমি বলে বোঝাতে পারবো না।
জীবনে প্রথমবার যেদিন লন্ডনের উদ্দেশ্যে ফ্লাই করেছিলাম বাংলাদেশ থেকে, সেদিন কিন্তু অন্যরকম একটা খারাপ লাগা কাজ করছিল। আজকে যখন আবার দুবাই থেকে লন্ডনের উদ্দেশ্যে ফ্লাই করেছি, তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। একই এয়ারপোর্ট, সেই লন্ডন হিথ্রো এয়ারপোর্ট, বাট দুই সময়ের ফিলিংস দুই রকম। লন্ডন হিথ্রো এয়ারপোর্টে প্রথমবার যখন এসেছিলাম, অনেক চিন্তা, মনে কষ্ট, অনেক খারাপ লাগা, সবকিছুর একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল। আর আজকে যখন লন্ডন হিথ্রো এয়ারপোর্টে ল্যান্ড করছি, তখন অনেক ভালো লাগা নিয়ে, অনেক আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা, এবং মনটার মধ্যে কেমন জানি করছিল, মনে হচ্ছিল কখন বাসায় যাব। আসলে সময়ের ব্যবধানে মানুষ কত কিছুতে অভ্যস্ত হয়ে যায়। এখন এই জায়গাটাকে আমার মনে হয় যে সবকিছু সংসারটা আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে। যদিও মাতৃভূমির প্রতি টান সবসময় থাকে, বাট নিজের বাবা মা সন্তানদেরকে তো এখানেই রেখে গিয়েছিলাম। সো বারবার মনে হচ্ছে কখন বাসায় গিয়ে আব্বু মুখে দেখব, আমার দুই সন্তানদেরকে দেখব, ওদেরকে জড়িয়ে ধরব। এই করতে করতে আমাদের ফ্লাইটের 7-8 ঘন্টা কিন্তু কেটে গিয়েছে এবং আমরা দুবাই থেকে লন্ডনেও পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ।